এক গ্রামের অদূরে নদীর ঘাটে থাকতো কিছু বেদে। তারা নৌকায় করে নিজেদের জীবন অতিবাহিত করত। একদিন সেই বেদে নৌকায় জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু জন্মের পরপরই তার মা মারা গেল। তার বাবা তার নাম দিল শঙ্খমালা। মেয়েটি ধীরে ধীরে খেলতে খেলতে বড় হতে লাগলো। দেখ দেখ, এটা ওই পোড়ামুখীটা না? হ্যাঁ, জন্মের পরপরই তো নিজের মাটাকে খেয়েছি, এখন বাবার অন্ন ধ্বংস করছে আর এভাবে বসে বসে খেলছে। এই মেয়ে নিজের সংসারে গেলেও সেই সংসারে আগুন লাগিয়ে দিবে, সেই সংসারেও তার কপাল জুটবে না। ওর আবার সংসার, মা মরা মেয়েকে কে বিয়ে করবে? বাবা, আমার মাকে আমার কারণেই মারা গেছে। সবাই বলে আমি নাকি আমার মাকে খেয়ে ফেলেছি, কিন্তু আমার তো এতটুকু পেট, আমি কিভাবে আমার মাকে খেয়েছি? ছি মা, এসব কি কথা? কে বলেছে তোমাকে এসব? পাশের নৌকায় দুই কাকি গল্প করছিল আর আমাকে দেখে এসব কথা শোনাচ্ছিল। ওনারা এটাও বলছে যে আমি নাকি যে সংসারে যাব সেখানে আগুন লাগিয়ে দিয়ে চলে আসব। আমার কপালে নাকি কোনো সংসার জুটবে না। বাবা, সংসার কি? তুমি আর একটু বড় হও মা, তাহলে তুমি বুঝতে পারবে। আর তুমি চিন্তা করো না, তোমার এমন এক জায়গায় বিয়ে হবে, তুমি যেখানে সুখের সাগরে ভেসে যাবে। তোমার কোনোদিন কোনো দুঃখ হবে না। তুমি সেখানে রাজরানীর হালে থাকবে। তোমার বাবার দোয়া তোমার সাথে সবসময় থাকবে। শঙ্খমালা তার বাবার কথা কিছুই বুঝতে পারল না, কিন্তু সে তার নিষ্পাপ কচি হাত দিয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরার চেষ্টা করলো। এভাবে যতদিন করাতে লাগলো, শঙ্খমালা অনেকের কাছ থেকে অনেক কথা শুনে শুনে বড় হতে লাগলো। দেখতে দেখতে তার বাবারও বয়স হয়ে গেল। একদিন শঙ্খমালার বাবা মৃত্যুশয্যায় শুয়ে আছেন। তিনি তার মেয়েকে শেষবারের মতো ডেকে বললেন, মা শঙ্খ, আমার যাবার সময় হয়ে এসেছে। তুই নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, তোকে আমি যেমন শক্ত হতে শিখিয়েছি, তুই সেভাবেই শক্ত হয়ে নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখবি, কেমন? তোর বাবার দোয়া সবসময় তোর সাথে থাকবে। আমি দোয়া করে দিচ্ছি, তুই জীবনে এমন একজন জীবন সঙ্গীকে পাবি যে তোর পূর্ণ খেয়াল রাখবে, তোকে আমার থেকেও বেশি ভালোবাসবে। আমার যাওয়ার সময় হয়ে এসেছে মা, আমাকে হাসি মুখে বিদায় দে। যাওয়ার আগে শেষবার তোর মুখের হাসিটা একবার দেখতে চাই। এই বলে শঙ্খমালার বাবা বেদে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। শঙ্খমালার বাবার মৃত্যুর পর তার সমাজের লোকজন তাকে আবারও আগের মতো খোঁটা দিতে শুরু করলো। এবার শঙ্খমালা অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিল সেখান থেকে সে চলে যাবে। অনেক সহ্য করেছি এদের কথা, আর না। আমি শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়েই বাড়িতে ছিলাম। এখন আমি আমার নিজের রাস্তায় নিজে হাঁটবো, আর এদের কারো সাথে আমি সম্পর্ক রাখবো না। পরদিন ভোরবেলাতেই শঙ্খমালা তার সব জিনিসপত্র গুছিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। তাকে কেউ খোঁজও করল না। উফ, পায়ে কাঁটা বিঁধে গেছে, কি ব্যথা করছে। যা দেখি, এখন আমাকে বিরক্ত করিস না। এমনিতেই পায়ে কাঁটা ফুটে গেছে, প্রাণটা বেরিয়ে যাচ্ছে ব্যথায়। তুই আমার সাহায্য করার জন্য ঠোঁটে করে পানি নিয়ে এসেছিস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কিন্তু আমার পায়ে যে কাঁটা ফুটেছে, আর আমি তো ব্যথা এটাতে হাতও দিতে পারছি না। কি করে বের করব বলতো?
তুই কত ভালো, অথচ আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দিতে চেয়েছিলাম। আমার বন্ধু হবি? হয়েছে হয়েছে, আর এত আহ্লাদ করতে হবে না। আমাকে এখন অনেক পথ হাঁটতে হবে। এ কি, এখানে তো দুইটা রাস্তা চলে গেছে। কোনটা ছেড়ে কোনটায় যাব আমি? এই, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া আমার জন্য। আমি তো এই রাস্তাঘাট কিছুই চিনি না। দেখলে তো আমার কথা না শোনার ফল। এখন দেখ, চারটা রাস্তার মুখে এসে দাঁড়িয়ে গিয়েছি। এবার কোন রাস্তা দিয়ে যাব তুই বল। ফের তুই ভুল রাস্তায় চলছিস। এবার আবারও তোর পেছন পেছন আমাকে ছুটতে হবে। এমনিতেই পায়ে কাটা ফুটে চলতে আমার কষ্ট হচ্ছে। এ তুই আমাকে কোথায় নিয়ে এলি? এ কি, এতক্ষণ ধরে তুই আমার সাথে চলছিস, অথচ আমি এটা খেয়াল করলাম না কি করি? আমার কাছে আয়, আমি তোর পাখা থেকে ওই সাদা পালকটা ছাড়িয়ে দিই। দেখে তো মনে হচ্ছে এটা তোর কালো পালকের ভেতরে কোনোভাবে গেঁথে গেছে। ব্যথা পাসনি তো? এভাবে পড়ে গেলি কেন হঠাৎ? আমি ওই জঙ্গলে প্রায় 4 বছর ধরে আটকে আছি। ওই ঘন জঙ্গলে কেউ কখনো ঢুকতে পারে না। তোমাকে দেখে আমি যতটা না খুশি হয়েছিলাম, তার চেয়েও বেশি অবাক হয়েছিলাম যে একটা মেয়ে হয়ে তুমি কি করে এত ঘন জঙ্গলে ঢুকে গেলে। আমি তো বেদের মেয়ে, আমার যে কোনো জঙ্গলেই ঘোরার অভিজ্ঞতা আছে। জঙ্গলে ঘুরে ঘুরে আমি আর আমার বাবা সাপ জোগাড় করতাম, তাই আমার কোনো ভয় লাগেনি। কিন্তু তুমি কি, আর তুমি এত বছর ওভাবে কাক হয়েছিলে কেন? এই হচ্ছে আমার সাম্রাজ্য। ওই যে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমার প্রাসাদ। আমি একবার এই রাস্তা দিয়ে আমার মা বাবাকে না জানিয়ে ঘোড়া নিয়ে শিকারে চলে যাই। জঙ্গলে হঠাৎ করে একটা সাদা বকের গায়ে তীর লেগে যায়। আমি ইচ্ছে করে সে তীর মারিনি, কিন্তু সেই বকের বাবা কোনোভাবেই আমার কথা শুনলো না। সে তার মৃত সন্তানের পালক থেকে একটা সাদা পালক ছিঁড়ে আমার কাঁধে গেঁথে দিল। আর তখন থেকে আমি কাক হয়ে পুরো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি মুক্তির জন্য চেষ্টা করেছিলাম। আমাকে বলা হয়েছিল যদি কোনো দয়ালু মানুষ আমার কাঁধ থেকে ওই পালকটি ছাড়িয়ে নেয় তাহলে আমি মুক্তি পাবো। আর তুমিই হলে সেই মানুষ যে আমাকে মুক্তি দিয়েছো। আমি ভেবেছিলাম তোমার পালকে ওটা গেঁথে গেছে বলে তোমার হয়তো কষ্ট হয়। তুমি আসলেই খুব দয়ালু। একটা দাঁড় কাকের উপর যার দয়া হয় সে তো নিঃসন্দেহে একজন দয়ালু মানুষ। তোমার নাম কি জানতে পারি? আমার নাম শঙ্খমালা। আমি বেদে পাড়ার মেয়ে। অনেক ছোট থাকতে আমার মা মারা যায়। আমার বাবাও মারা গেছে কিছুদিন হলো। এরপর থেকে আমি আর সে পাড়ায় থাকি না, কারণ পাড়ার লোকজন আমাকে অনেক কটু কথা শোনাতো। তাই আমি বেরিয়ে গেছি সেই পাড়া থেকে। এখন আমি নিজের মতো করে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় আছি। কিন্তু আমি যে তোমার এই দয়ালু মনের প্রেমে পড়ে গেছি। তুমি কি আমার রাজ্যে আমার রাজকুমারী হবে? আমি তোমার কাছে তোমার হাত চেয়ে নিচ্ছি, দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। রাজকুমারের এই কথা শুনে শঙ্খমালা খুবই অবাক হলো। সে খানিকক্ষণ চিন্তা করে বলল, কিন্তু আমি তো খুবই সাধারণ আর দরিদ্র ঘরের মেয়ে। একজন রাজকুমারীর কি শোভা পায় একটা বেদের মেয়েকে বিয়ে করা?
আমি এবং আমার মা বাবা খুবই সাধারণ জীবনযাপন করা মানুষ পছন্দ করি। আর বিশেষ করে সে যদি এমন দয়ালু আর উদার মনের হয়, তবে আমার মা বাবা কখনোই অপছন্দ করবে না। আমি হচ্ছি এই দেশের একমাত্র রাজকুমার। আমার ইচ্ছার বাইরে কখনোই আমার মা বাবা আমাকে বিয়ে দিতে পারবেন না। তুমি আমায় না করো না। রানী তার ছেলেকে 4 বছর পর ফিরে পেয়ে আর শঙ্খমালার পুরো ঘটনা জানতে পেরে শঙ্খমালাকে জড়িয়ে ধরে বলল, আমার ছেলের জন্য তো তোমার চেয়ে যোগ্য বউ আর কেউ হতে পারে না। আমি কালই তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। এরপরে রাজা রানীর উপস্থিতি এবং সম্মতিতে শঙ্খমালার রাজকুমারের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। শঙ্খমালার জীবনে আর কোনো দুঃখ থাকলো না। বাবার দোয়াতে আর শঙ্খমালার নিজের উদার মনের পরিচয় দিয়ে সে একটা সুখী স্বাচ্ছন্দ্যময় রানীর মতো জীবনযাপন শুরু করলো।